মরার পর মানুষের খিদেটা কি মরে যায়, নাকি সেটা পেটের জ্বালা হয়ে আত্মার সাথে অনন্তকাল ঘুরে বেড়ায়? এই প্রশ্নটা যদি সেই রাতে আমাকে কেউ করত, তবে হয়তো উত্তর দিতে পারতাম না, কারণ তখন আমার নিজের অস্তিত্বটাই একটা বিরাট প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছিল। গলার কাছে দলা পাকানো আতঙ্ক আর পেটে রাক্ষসে খিদের অদ্ভুত এক লড়াই চললে মানুষের ঠিক কী অবস্থা হয় জানেন? ঠিক যেমনটা হয়েছিল আমার সাথে। সে রাতে যখন আমি বুঝলাম আমি একা নই, আমার সাথে হাঁটছে এমন কিছু যা মানুষের সংজ্ঞায় পড়ে না। নমস্কার বন্ধুরা, প্রেরণার গল্পকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাবো আমার জীবনের এমন এক অভিজ্ঞতার কথা, যা মনে পড়লে আজও মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। ঘটনাটা আজ থেকে প্রায় ৩ বছর আগের এক অমাবস্যার রাতের। শীতের রাত, তার উপর টিপটিপ করে বৃষ্টি পড়ছে। ঘড়িতে তখন রাত 1:30 কি 2টো হবে। আমাদের বাসটা আচমকা একটা বিকট শব্দ করে এমন একটা জায়গায় দাঁড়িয়ে পড়ল, যার আশেপাশে জনবসতির কোনো চিহ্ন নেই। শুধু দুপাশে ঘন জঙ্গল, আর মাঝখান দিয়ে চলে গেছে পিচ রাস্তা, যেটা অন্ধকারের চাদরে মুড়ে আছে। বাসের হেডলাইটের আলোয় যতটুকু দেখা যাচ্ছে, তাতে শুধু বড় বড় অর্জুন আর শাল গাছের সারি ছাড়া আর কিছুই নজরে পড়ছে না। বাসের মধ্যে তখন জনা 25 যাত্রী। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, কিন্তু ওই ঝাঁকুনি আর বাসের ইঞ্জিনের গোঙানি থামতেই একে একে সবাই ধড়ফড় করে জেগে উঠল। কন্ডাক্টর আর ড্রাইভার নিচে নেমে টর্চ জ্বালিয়ে ইঞ্জিন চেক করতে লাগল, কিন্তু তাদের মুখের গম্ভীর ভাব দেখে বুঝলাম ব্যাপারটা সুবিধের নয়। জায়গাটা কোন জায়গা সেটা কেউ ঠাউর করতে পারছিল না, কারণ আমরা তখন ধানবাদ থেকে বাঁকুড়ার দিকে আসছিলাম, আর শর্টকাট নেওয়ার চক্করে ড্রাইভার মেইন রোড ছেড়ে গ্রামের ভেতর দিয়ে আসা এই জঙ্গুরে রাস্তাটা ধরেছিল। আমি জানলার কাঁচটা একটু সরিয়ে বাইরে তাকালাম। কনকনে ঠান্ডা হাওয়া আর বৃষ্টির ছাঁট এসে মুখে লাগল। অদ্ভুত একটা নিস্তব্ধতা জায়গাটা জুড়ে, যেন ওত পেতে বসে আছে কোনো এক অজানা বিপদ। আমার গন্তব্য ছিল পলাশবনির মোড়। সেখান থেকে আমার বন্ধু বিকাশের বাড়ি যাওয়ার কথা। পরদিন ওর বোনের বিয়ে, তাই 2 দিন আগেই আমি অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়ে পড়েছি। কিন্তু এখন এই মাঝ রাস্তায় ফেসে গিয়ে মেজাজটা খিচড়ে গেল। প্রায় আধ ঘন্টা চেষ্টার পর ড্রাইভার বলল, দেখুন, গাড়ির অ্যাক্সেল ভেঙে গেছে, এই রাতে আর কিছু করা সম্ভব নয়, আপনারা বরং বাসের ভেতরেই বসে থাকুন, ভোর হলে অন্য গাড়ির ব্যবস্থা করা যাবে। বাসের যাত্রীরা চেঁচামেচি শুরু করল, কিন্তু উপায় নেই। আমিও ব্যাগটা কাঁধে নিয়ে নিচে নামলাম। বাসের ভেতরে গুমোট গরমের দম বন্ধ লাগছিল। নিচে নেমে দেখি ড্রাইভার আর খালাসিও নেই। তারা বোধহয় সাহায্যের খোঁজে বা মোবাইলের নেটওয়ার্ক খুঁজতে সামনের দিকে এগিয়ে গেছে। হঠাৎ আমার নাকে একটা অদ্ভুত গন্ধ এলো। পোড়া ডিজেল আর ভেজা মাটির গন্ধ ছাপিয়ে একটা সুস্বাদু রান্নার গন্ধ ভেসে আসছে, যেন কোথাও কচি পাঁঠার ঝোল আর গরম ভাত রান্না হচ্ছে। রাত দুপুরে এই বিজন জঙ্গলে এমন গন্ধ কোত্থেকে আসবে? ভাবলাম হয়তো মনের ভুল, কারণ পেটে তখন অসম্ভব খিদে। দুপুর থেকে পেটে দানা পড়েনি, কিন্তু একটু এগোতেই বুঝলাম ভুল নয়। সত্যি সত্যি বাতাসের সাথে ভেসে আসছে মশলাদার রান্নার ঘ্রাণ। খিদের চোটে আমার তখন হিতাহিত জ্ঞানশূন্য অবস্থা। বাসের অন্য যাত্রীরা তখন নিজেদের মধ্যে তর্কাতর্কিতে ব্যস্ত। আমি কাউকে কিছু না বলে গন্ধটা যেদিক থেকে আসছিল সেদিকে পা বাড়ালাম। বাস যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে সামান্য দূরে একটা বাঁক ঘুরতেই আবঝা কুয়াশার মধ্যে একটা টিমটিমে আলো নজরে পড়ল। আলোটা লক্ষ্য করে প্রায় মিনিট 10 হাঁটার পর দেখি রাস্তার ধারে একটা পুরনো জরাজীর্ণ একতলা দালান বাড়ি। বাইরে একটা হ্যারিকেন ঝুলছে, আর তার নিচে কালচে হয়ে যাওয়া সাইনবোর্ডে অস্পষ্ট অক্ষরে লেখা মায়ের আশীর্বাদ হিন্দু হোটেল। জায়গাটা দেখলেই গা ছমছম করে ওঠে। আশেপাশের গাছগুলো যেন হুমুড়ি খেয়ে বাড়িটার উপর পড়েছে। দরজার পাল্লাগুলো নড়বড়ে। টিনের চালের ওপর বৃষ্টির ফোঁটা পড়ার শব্দটা যেন কানের কাছে হাতুড়ি পেটার মতো লাগছে। কিন্তু পেটের খিদে তখন আমাকে অন্ধ করে দিয়েছে। আমি কোনো কিছু বিচার না করেই হোটেলের ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকতেই দেখি একটা লম্বা ঘর। দেওয়ালগুলোর পলেস্তারা খসে পড়েছে, জায়গায় জায়গায় ইটের পাঁজর গেরিয়ে আছে। ঘরের এক কোণে একটা মিট সেফ, আর তার পাশে একটা বড় উনুন জ্বলছে দাউ দাউ করে। সেই আগুনের লালচে আভায় ঘরটা এক অদ্ভুত মায়াবী অথচ ভুতুড়ে চেহারা নিয়েছে। ঘরের মাঝখানে 3টে কাঠের টেবিল আর কয়েকটা বেঞ্চ পাতা, কিন্তু আশ্চর্যের বিষয় হলো হোটেলেও কোনো খদ্দের নেই, একেবারে শুনশান। আমি গলা খাকড়ি দিয়ে ডাকলাম, কেউ আছেন নাকি? আওয়াজটা সেই ফাঁকা ঘরে প্রতিধ্বনি হয়ে ফিরে এলো, যেন দেওয়ালগুলো আমাকে ব্যঙ্গ করছে।
একটু পরেই ভেতর থেকে একটা ভারী গলার আওয়াজ ভেসে এলো। আসুন বাবু আসুন, খোলা আছে। রান্নাঘরের ভেতর থেকে বেরিয়ে এলো এক প্রৌঢ় ভদ্রলোক, পরনে একটা ময়লা গামছা আর স্যান্ডো গেঞ্জি। গায়ের রং কুচকুচে কালো, আর চোখের মণি দুটো ঘোলাটে, যেন অনেক দিন ঘুমননি। সবচেয়ে অদ্ভুত লাগল, লোকটার বাঁ পাটা টানতে টানতে তিনি আমার সামনের টেবিলে এসে জলের জগ আর গ্লাস রাখলেন। আমি জিজ্ঞেস করলাম, এত রাতে খাবার পাওয়া যাবে তো? খিদেয় প্রাণ বেরিয়ে যাচ্ছে। লোকটা একটা শুকনো হাসি হেসে বলল, বাবু, এই তল্লাটে রাতে কেউ গাড়ি থামায় না, আর যারা থামায় তারা আর ফেরে না। কিন্তু আপনি যখন এসেছেন তখন কি আর অভুক্ত ফেরানো যায়? বসুন, আমাদের স্পেশাল মাটন কষা আর গরম ভাত আছে, খাবেন নাকি? আমি তো শুনে হাতে স্বর্গ পেলাম। বললাম, ওটাই দিন, আর সাথে ডাল থাকলে দেবেন। লোকটা মাথা নেড়ে ভেতরে চলে গেল। আমি বসে বসে ঘরটা দেখতে লাগলাম। দেওয়ালে একটা পুরনো ক্যালেন্ডার ঝুলছে। সালটা ঠিক বোঝা যাচ্ছে না, তবে অনেক পুরনো মনে হলো। আর একটা বড় আয়না আছে, যার কাঁচটা এতই ঘোলাটে যে নিজের মুখটাই ভালো করে চেনা যায় না। মিনিট পাঁচেকের মধ্যেই লোকটা একটা কাঁসার থালায় ধপধপে সাদা ভাত আর একটা বড় বাটিতে টকটকে লাল ঝোল মাখানো মাংস নিয়ে হাজির হলো। ভাতের উপর দিয়ে গরম ধোঁয়া উঠছে, আর মাংসের গন্ধে আমার জিভে জল চলে এলো। আমি আর দেরি না করে গোগ্রাসে খেতে শুরু করলাম। বিশ্বাস করুন, অমন স্বাদের মাংস আমি জীবনে খাইনি। মাংসটা এতই নরম যে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, আর মশলার ঝাঁঝটা ঠিক ততটাই যতটা হলে জিভ আর পেট দুটোই শান্তি পায়। আমি এক নাগাড়ে খেয়ে চললাম। আমার মনে হলো আমি যেন একাই ৩-৪ জনের খাবার খেয়ে ফেলেছি। খাওয়ার সময় লক্ষ্য করলাম, লোকটা একটা টুলের ওপর বসে এক দৃষ্টি আমার খাওয়া দেখছে। তার সেই ঘোলাটে চোখে কেমন যেন একটা লোভাতুর দৃষ্টি। মনে হচ্ছিল আমি খাচ্ছি না, বরং সে আমার খাওয়া দেখে নিজের খিদে মেটাচ্ছে। আমি অস্বস্তি কাটাতে বললাম, দাদা, আপনার নামটা জানা হলো না, আর এই জনমানবহীন জঙ্গলে একা হোটেল চালান ভয় করে না? লোকটা আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি হাসল। তার দাঁতগুলো পানের রসে কালো হয়ে আছে। বলল, আমার নাম বিমল। আর ভয়ের কথা বলছেন বাবু? যাদের ভয় পাওয়ার কথা তারা তো সব মাটির নিচে, আর যারা উপরে আছে তাদের খিদেটাই আসল খিদে। খিদে মিটলে সব ভয় গায়েব হয়ে যায়। তার কথার আগাগোড়া কিছুই বুঝলাম না, তবে তর্কে না গিয়ে খাওয়া শেষ করলাম। হাত ধুয়ে বললাম, কত হলো বিমলদা? তিনি বললেন, টাকা লাগবে না বাবু, আপনি তৃপ্তি করে খেয়েছেন, এটাই আমার পাওনা। তবে একটা কথা বলি, বাসে ফিরে যাবেন না, সোজা হাঁটা লাগান পলাশবনির দিকে। এখান থেকে আর মাইল 2 রাস্তা। এই সোজা পথ ধরে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাবেন। আর হ্যাঁ, পথে যদি কেউ ডাকে বা পিছু নেয়, ভুলেও তাকাবেন না, সোজা হাঁটবেন। টাকা না নিতে চাওয়ায় আমি অবাক হলাম, কিন্তু জোর করলাম না। ভাবলাম হয়তো বাসের বিপদে পড়া যাত্রী দেখে দয়া হয়েছে। আমি ধন্যবাদ জানিয়ে হোটেল থেকে বেরিয়ে এলাম। বাইরে তখন বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু অন্ধকার যেন আরও গাঢ় হয়েছে। বিমলের কথা মতো বাসের দিকে না গিয়ে আমি পলাশবনির দিকেই হাঁটা শুরু করলাম, কারণ বাস ঠিক হতে হতে সকাল হয়ে যাবে। তার চেয়ে হেঁটে গেলেই আমি ভোরের আগে বন্ধুর বাড়ি পৌঁছে যাব। হাঁটতে হাঁটতে পেটের সেই সুখকর অনুভূতিটা আস্তে আস্তে কেমন যেন একটা ভারী অস্বস্তিতে বদলে গেল। মনে হচ্ছে পেটের ভেতর খাবারগুলো নড়াচড়া করছে, আর তার সাথে একটা প্রচণ্ড তৃষ্ণা পাচ্ছে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমি পকেট থেকে জলের বোতলটা বের করে এক ঢোক খেলাম, কিন্তু তাতেও তৃষ্ণা মিটল না, বরং আরও বেড়ে গেল। রাস্তাটা একদম সোজা। দুপাশে বড় বড় গাছের ডালগুলো রাস্তার উপর ঝুঁকে আছে, যেন একে অপরের সাথে ফিস ফিস করে কথা বলছে। আমি টর্চের আলো ফেলে জোরে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ হাঁটার পর আমার মনে হলো আমার পায়ের শব্দের সাথে আরও অনেকগুলো পায়ের শব্দ মিশে যাচ্ছে। চপচপ চপচপ শব্দ, যেন খালি পায়ে কেউ বা কারা কাদার ওপর দিয়ে হাঁটছে। আমি থমকে দাঁড়ালাম। শব্দটাও সাথে সাথে থেমে গেল। ভাবলাম মনের ভুল। আবার হাঁটতে শুরু করলাম। আবার সেই শব্দ, এবার আরও স্পষ্ট। মনে হচ্ছে ঠিক আমার ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে, আর সেই নিঃশ্বাসে একটা পচা মাংসের গন্ধ। ভয়ে আমার বুকের ভেতরটা ধড়াস ধড়াস করতে লাগলো। বিমলের সতর্কবাণী মনে পড়ে গেল, ভুলেও পেছনে তাকাবেন না। আমি গতি বাড়ালাম, প্রায় দৌড়নোর মতো করে হাঁটতে লাগলাম, কিন্তু সেই পায়ের শব্দগুলো আমার সাথে তাল মিলিয়ে চলতে লাগলো। এবার আর একটা দুটো নয়, মনে হচ্ছে একটা আস্ত মিছিল আমার পিছু নিয়েছে। তাদের ফিসফিসানিও কানে আসছে। কেউ বলছে, একটু দে না ভাই, অনেক দিন খাইনি। কেউ বলছে, গন্ধটা কি দারুণ, জিভে জল আসছে। আমি বুঝতে পারলাম ব্যাপারটা স্বাভাবিক নয়। আমার খাওয়া সেই মাংসের গন্ধই এদের টেনে এনেছে। আমি পকেট থেকে রুমাল বের করে মুখটা চেপে ধরলাম, যাতে গন্ধটা বাইরে না যায়, কিন্তু তাতেও কোনো লাভ হলো না।
হঠাৎ আমার কাঁধে একটা ঠান্ডা হাতের স্পর্শ পেলাম, বরফের মতো ঠান্ডা আর চটচটে। আমি ছিটকে সরে গেলাম আর নিজেকে সামলাতে না পেরে চেঁচিয়ে উঠলাম, কে কে ওখানে? কিন্তু পেছনে তাকাতেই যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। রাস্তার উপর আবছা কুয়াশায় দেখি কয়েকটা ছায়া নড়াচড়া করছে। তাদের কোনো নির্দিষ্ট আকার নেই, কিন্তু মানুষের মতো হাত পা বোঝা যাচ্ছে। তাদের চোখগুলো জলজল করছে আগুনের মতো, আর মুখগুলো হাঁ করা, সেখান থেকে লালা ঝরছে। তারা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে প্রাণপণে দৌড়তে শুরু করলাম। আমার মনে হলো আমার হার্টবিট কানের পর্দায় হাতুড়ি পেটাচ্ছে। আমি দৌড়চ্ছি, রাস্তা যেন শেষই হতে চায় না। আর আমার পিছনে সেই ছায়া মূর্তিগুলোর গোঙানি আর হাসির শব্দ ক্রমশ জোরালো হচ্ছে। তারা যেন আমার সাথে খেলা করছে, শিকার ধরার আগে বাঘ যেমন শিকারকে খেলিয়ে মারে। দৌড়তে আমি হাঁপিয়ে গেছি, পা দুটো আর চলছে না। মনে হচ্ছে এখনই লুটিয়ে পড়ব। হঠাৎ সামনে একটা আলোর রেখা দেখতে পেলাম। দূর থেকে একটা মোটরসাইকেলের হেডলাইট এগিয়ে আসছে। আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দুহাত নাড়াতে লাগলাম। আলোটা কাছে আসতেই দেখলাম বাইকে বসে আছে আমার বন্ধু বিকাশ। আমাকে ওই অবস্থায় দেখে ও বাইক থামিয়ে বলল, কিরে সৌমিত্র, তুই এখানে? আর তোর একই অবস্থা? আমি কোনো কথা না বলে টলটলেতে ওর বাইকের পেছনে উঠে বসলাম আর বললাম, শুধু পালা ভাই এখান থেকে, জোরে চালা। বিকাশ আমার গলার স্বর শুনে আর কোনো প্রশ্ন করল না। বাইক ঘুরিয়ে ফুল স্পিডে চালাতে লাগল। আমি ভয়ে ভয়ে একবার পেছনে তাকালাম। বাইকের লাল ব্যাকলাইটের আলোয় দেখলাম সেই ছায়ামূর্তিগুলো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আর তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই হোটেলের মালিক বিমল। তার মুখে সেই পৈশাচিক হাসি, আর সে হাত নেড়ে আমাকে বিদায় জানাচ্ছে। বাইকের গতিতে তারা চোখের আড়ালে চলে গেল। বিকাশের বাড়ি পৌঁছে আমি জ্বরে পড়লাম। প্রায় 3 দিন ঘোরের মধ্যে ছিলাম। ডাক্তার এসে ওষুধ দিয়ে গেল, কিন্তু আমার সেই বিভীষিকা কাটল না। সুস্থ হওয়ার পর আমি বিকাশকে সব খুলে বললাম। আমার কথা শুনে বিকাশের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ও বলল, তুই কোন হোটেলের কথা বলছিস? জঙ্গলের মধ্যে মায়ের আশীর্বাদ হোটেল? আমি বললাম, হ্যাঁ, ওই তো বিমল বলে এক ভদ্রলোক চালান। বিকাশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুই ভুল দেখেছিস সৌমিত্র। ওই রাস্তায় গত 15 বছর ধরে কোনো হোটেল নেই। একসময় ছিল বটে বিমল দাসের হোটেল, কিন্তু একদিন রাতে ডাকাতরা এসে বিমলদাকে মেরে কুপিয়ে হোটেলের ভেতরেই আগুন ধরিয়ে দিয়েছিল। সেই আগুনে বিমলদা আর তার হোটেলের সব কর্মচারী পুড়ে মারা যায়। তারপর থেকে ওই রাস্তাটা অভিশপ্ত। ওখান দিয়ে রাতে কেউ যায় না, আর যারা না জেনে যায় তাদের অনেকেই আর ফিরে আসে না। তুই যে কি করে বেঁচে ফিরলি সেটা ওপরওয়ালাই জানেন। আমি শুনে পাথর হয়ে গেলাম। তাহলে আমি কার হাতে খেলাম? আর সেই মাংস, সেটা কি ছিল? আমার পেটের ভেতরটা গুলিয়ে উঠল, বমি করে দিলাম। মনে হলো সেই অভিশপ্ত রাতের খাবার আমার শরীর থেকে বেরিয়ে গেলেই আমি মুক্তি পাব। কিন্তু মুক্তি কি সত্যিই পেলাম? আজও যখন রাতে একা থাকি, মনে হয় জানলার বাইরে থেকে সেই পোড়া মাংসের গন্ধ ভেসে আসছে, আর কেউ ফিসফিস করে বলছে, একটু দে না ভাই, অনেক দিন খাইনি। গল্পটা এখানেই শেষ করছি বন্ধুরা, কিন্তু আমার প্রশ্নটা আজও রয়ে গেছে। সেই রাতে যারা আমার পিছু নিয়েছিল, তারা কি সত্যি বিমল আর তার সঙ্গীরা, নাকি আমারই মনের ভুল? কিন্তু মনের ভুল হলে পেটের ওই তৃপ্তি আর জিভে লেগে থাকা সেই স্বাদটা এত বাস্তব কেন ছিল? উত্তরটা হয়তো কোনোদিনই পাব না, বা হয়তো উত্তরটা না জানাই ভালো। আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও সত্য ঘটনার আদলে ভুতুড়ে গল্প শুনতে হলে আমাদের চ্যানেল প্রেরণার গল্প কথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, কিন্তু সাবধান, রাতে অচেনা রাস্তায় খিদে পেলে ভুলেও কোনো অচেনা ধাবায় ঢুকবেন না। কে জানে, হয়তো সেখানেও কোনো বিমল আপনার অপেক্ষায় বসে আছে।